বাবা গো, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। বাইরে এমন অবস্থায় এখানে থাকতে ভয় করছে। আমাদের আগের ঘরটুকু যদি থাকতো তবে ভালো হতো। হবে মা, হবে। আমাদেরও সবকিছুই হবে। এই ঝড় বৃষ্টি কমে গেলেই আমরা নতুন করে ঘর তুলব। এবার আগের থেকে বড় ঘর তুলব, কেমন? কিভাবে ঘর তুলবে? এদিকে খাওয়ার যে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, ঘরে একটু দানা পানি পর্যন্ত নেই, তোমার কোনো কাজকর্মও নেই। তাহলে আমাদের চলবে কি করে? তুমি আবার বড় ঘর তোলার স্বপ্ন দেখছো? আহা গিন্নি, এখন মেয়েটার সামনেই তোমাকে এসব বলতে হলো? তোমাকে কতবার বলেছি অভাবের কথা মেয়েটার সামনে বলবে না। মেয়েটার মন ছোট, আরো খারাপ হয়ে যাবে তো। গরিব ঘরে জন্ম নিয়েছে, গরিবের মতোই বড় হতে হবে। ছোটবেলা থেকেই কঠোরভাবে বড় করতে হবে ওকে, না হলে বড় হয়ে গরিবই আর সহ্য হবে না। আমার মা বড় হতে হতে আমি কি আর গরিব থাকবো নাকি? আমি এক রাজপুত্রের সাথে আমার মেয়ের বিয়ে দেব। সে না হয় দিও, আগে কালকে ভাস্কর বাবুর কাছে গিয়ে দেখবে কোনো কাজ অথবা টাকা ধার পাও কিনা। ঠিক আছে, তাই করব। কি হলো দেবেন্দ্র, তোমার কি খবর? শুনলাম ঝড়ে তোমার ঘরবাড়ি সব উড়ে গেছে। তুমি নাকি গাছের উপর ঘরবাড়ি বানিয়েছ। তা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন। এই বৃষ্টি বাদলের দিনে নতুন করে ঘর বানানো আমার পক্ষে এখনো সম্ভব নয়। তাই তো গাছের উপরই আশ্রয় নিয়েছি। আর তাছাড়া আপনি তো জানেনই আমার জন্য আমার অন্য কোনো জায়গা জমিও নেই। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি এই সকালবেলায় আমার বাড়িতে এসেছো কিসের জন্য? কোনো সাহায্যের প্রয়োজন নাকি? সাহায্যের প্রয়োজন তো অবশ্যই আছে বাবু। আপনি দয়া করে আমাকে একটা কাজ অথবা কিছু ধারে টাকা দিন। দুটোর যে কোনো একটা হলেই চলবে। আবার বাড়িতে খাওয়ার মতো দানা পানি পর্যন্ত নেই। পাগল হয়ে গেছো নাকি? এই ঝড় বাদলের দিনে সবারই টানাটানির মধ্য দিয়ে দিন কাটছে, তার উপরে তুমি আবার আমার কাছ থেকে টাকা চাইছো? এসব কি বলছেন বাবু? আমি সারা বছর আপনার জমিতে কাজ করি, তাছাড়াও আপনার বাড়তি কত কাজ করি। আমি আর আপনি আমাদের বিপদের দিনে আজকে আমাকে সাহায্য করবেন না? সাহায্য করতে পারতাম, কিন্তু এখন সাহায্য করতে পারছি না। সব সময় তো আর সবাইকে সাহায্য করা যায় না, তাই না? আপনি বাঁচলে বাপের নাম। আপনার থেকে এমনটা আশা করিনি বাবু। গ্রামের লোকজন ঠিক কথাই বলে, আপনি একজন অত্যাচারী মোড়ল। আপনার মতো মোড়লের কোনো দরকার নেই গ্রামে। কে? তোমার এত বড় সাহস যে আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার নামে বদনাম করছো? বদনাম করব না তো কি করব? বদনামের কাজ তো আপনি ঠিকই করেন। এখন সত্যি কথা বলছি, তাই গায়ে ফোঁসকা পড়ে গেল। কি হলো বাবু, আপনার মন মেজাজ আজকে এত খারাপ দেখাচ্ছে কেন? কারোর সাথে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। আমাকে বলুন, আমি সেই ঝামেলা মিটিয়ে দিচ্ছি। ঝামেলা নয় রে, ঝামেলা নয়। আমাকে রীতিমতো অপমান করে গেছে দেবেন্দ্র। ওর মতো গরিবের এত বড় সাহস যে আমাকে অপমান করেছে, ওর সবকিছু আমি শেষ করে দেব। ওর আছেই বাকি যে আপনি শেষ করবেন? ওর ঘর বাড়ি জায়গা জমি কিছুই তো নেই। তুই এমন কিছু খুঁজে বের কর যা ওর কাছে আছে, এবং আমি যা নষ্ট করলে ওর ক্ষতি হবে। শুনলাম বুড়ির এক জমিতে বুড়ি আর দেবেন্দ্র ভাগাভাগি করে ফসল ফলিয়েছে। ভালোই ফসল হয়েছে। আমরা কিন্তু সেই ফসল কেড়ে নিতে পারি, তাহলে কিন্তু দেবেন্দ্র ভালোই জব্দ হবে। এই বর্ষার কোনোভাবেই ভালো মতো কাটাতে পারবে না। হ্যাঁ, তাহলে আর এদিক ওদিক চিন্তা করে লাভ কি? তুই খোঁজ খবর নিয়ে দেখ কবে ওই ফসল আমরা কিভাবে তুলে আনতে পারি। সমস্ত ব্যবস্থা কর, তারপর আমি আর তুই মিলে ওই ফসল আমরা সব তুলে আনবো। তাহলে আর কি, আপনি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে ওদের ফসল আপনি আনবেন, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। সময় মতো আপনি আর আমি মিলে চলে যাব। তবে এতে কিন্তু বুড়িমারও ক্ষয়ক্ষতি হবে। বলে হোক, ওসব নিয়ে এখন আমি চিন্তা করছি না। যদি ধরা পড়বার কোনো সুযোগ থাকে তাহলে সেই সুযোগও তুই বন্ধ করে দিস। ঠিক আছে বাবু। শুনছো ভাই, কি যে দিনকাল এলো, এখন গাছের উপরে দেখি ঘরবাড়ি হয়ে যাচ্ছে। তাহলে আর জমি দেখে লাভ কি? বলো, এত দাম দিয়ে জমি কিনে তার লাভ নেই, তাই না? একটা গাছ লাগাবো, গাছের উপরে ঘর তুলে সারা জীবন কাটিয়ে দেবো। হল্লা বলো। কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। তবে দেবেন্দ্র যে গাছের উপরে ঘর বানিয়েছে এটা কিন্তু শখ করে বানায়নি। ঝড়ে ওর ঘর বাড়ি সব উড়ে গেছে বলেই এমন কাজ করতে বাধ্য হয়েছে। না হলে অতটুকু মেয়ে নিয়ে অত বড় গাছে থাকা কি আর মুখের কথা?
ওদের আবার কোনো ভয় নেই, গরিব মানুষ তো যেভাবে দিন কাটে। আর কি শুনলাম ভাস্কর বাবুও নাকি ওকে তাড়িয়ে দিয়েছে, ঝামেলা ভালোই করিয়েছে। ঝামেলা করলেই বা কি হবে? আমাদের তো আর কিছু হবে না, আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিতে পারবো। দেখো আবার কবে কোনো অঘটন ঘটে যায়। ভাস্কর বাবুর সাথে পাঙ্গা নেওয়া তো মুখের কথা নয়। এই যে বর্ষার জল আসছে, এই জলের সাথে ভাসিয়ে দেবে দেবেন্দ্রবাবুকে একদম চুনোপুঁটির মতো। দেবেন্দ্র তো চুনোপুঁটি হলো, গরিব মানুষ, খামোকা কেন ভাস্কর বাবুর সাথে লাগতে গেল? এবার বুঝবে মজা, আমাদের অবস্থা কত ভালো, তবু আমরা ভাস্কর বাবুর আশেপাশেও যাই না, আর ওর এত সাহস। শেষে দেখবে ওই গাছের উপরে অতটুকু ঘরখানিও হারিয়ে ফেলেছে। তারপর থাকবে কোথায়? ওদের তো আবার সব জায়গা থাকবার অভ্যেস আছে। জলের মতো মানে পানিতেই শুয়ে দিন কাটাচ্ছে, দেখা যাবে। তারপর সবাই বড় মাছ ভেবে ওদেরকে ধরে নিয়ে যাক, এটাই তো তুমি বলতে চাইছো, তাই না? ধরে নিলেই বাকি, ওদের যে জীবন, ওই জীবন থাকবার চেয়ে না থাকা অনেক ভালো। ওসব কথা চিন্তা না করে চিন্তা করো ঝামেলার ব্যাপারে, আগামীতে কি হয়। সব কিছু ঠিকঠাক আছে তো ভোলা? এখানে কিন্তু অনেক ফসল রয়েছে, এটা কোনোভাবেই তুই আর আমি হাতে করে নিতে পারবো না। অবশ্যই গাড়ির প্রয়োজন, গাড়ি ভর্তি করে ফসলগুলো নিয়ে যেতে হবে। আপনি চিন্তা করবেন না, এখানে এসেছি চুরি করতে। চুরি করতে আসবার সময় সমস্ত ব্যবস্থা করে আসবো না তেমনটা হয় নাকি? আমি তো আগে থেকেই জানি এখানে ফসলের পরিমাণ বেশি। আর একটা কথা, এই ফসলগুলো নিয়ে কিন্তু সবার চোখের সামনে রাখা যাবে না, সবার অলক্ষ্যে লুকিয়ে রাখতে হবে। সেই ব্যবস্থা আছে তো? সেই ব্যবস্থাও করা আছে। আপনার গুদাম ঘর আমি একদম খালি করে দিয়েছি, সেখানেই এই সব কিছু রাখা হবে। তারপর সুযোগ বুঝে ফসলগুলো সমস্ত বিক্রি করা হবে হাটে। যাক, তুই একটা কাজের ছেলে, আমার এই কারণেই তোকে পছন্দ হয়। তোকে সব সময় আমার কাছাকাছি রাখতে চাই। এখন সেসব কথা বাদ দিয়ে ফসল চুরির কাজে লেগে পড়ুন। ওই তো পাশেই দেবেন্দ্রর গাছের ঘর আছে, বেশি কথা বললে ওর কিনা আবার গাছের ওপর থেকে সবটা দেখে ফেলে ওরা। হ্যাঁ, ঠিক কথাই বলেছিস। আস্তে কথা বল, চারিদিকে কিছু দেখতে পাচ্ছি না। এদিকে হাঁটতে গেলেও তো জলের শব্দ হচ্ছে, ফসল কাটতে গেলেও তো জলের শব্দ হবে রে বাবা। তাহলে আপনি দাঁড়িয়ে থাকেন, এসব আপনার কাজ নয়, এসব আমার কাজ। আমি ঠিকভাবেই করতে পারবো, এক বিন্দু শব্দ হবে না। আপনি আমার কাছে কাজটা ছেড়ে দিন। হ্যাঁ, হায় হায় রে, কে আমার এমন সর্বনাশ করলো? কোন হারামজাদা এমন সর্বনাশ করলো? আমি কার কোন ক্ষতি করেছিলাম? আমার ফসল খেয়ে পেটে পীড়া হবে? তোরা দেখে নিস, তোরা মরবি, গাড়ির তলে পড়ে মরবি। বুড়িমা, সেই সকাল থেকে কান্না জুড়ে দিয়েছো, কি হয়েছেটা কি? আমি তো ঘুম থেকে উঠে দেখে দেখছি তুমি কান্না করছো। বলি তোরা কি এখনো কিছুই টের পাসনি? আমাদের ফসল আর কিছুই নেই। তোদের ফসল আর আমার ফসল একসাথে গেছে। সব কারা যেন গত রাতে চুরি করে কেটে নিয়ে চলে গেছে সব কিছু। হায় হায় হায়, কি বলো কি? আমি তো খেয়ালই করিনি। এদিকে তোমার ছেলে যে কোথায় গেল সেটাও খুঁজে পাচ্ছি না। দেবেন্দ্র হয়তো গেছে কাজ খুঁজতে, ও এলে বলবি ওকে ওকে এই ফসল কারা নিয়েছে সেটা যেন বের করে, না হলে আমার অভিশাপে যারা ফসল নিয়েছে তারা নির্ঘাত মরবে। এভাবে বলো না বুড়িমা, মানুষকে অভিশাপ দেওয়া ঠিক নয়। চুপ কর তুই। এই ফসল দিয়ে তোদের এবং আমাদের সারা বর্ষা কাটাতে হতো, এখন এই ফসলের এক বিন্দু পরিমাণও নেই। সারা বর্ষা আমরা কি ভিক্ষে করে কাটাবো নাকি? কিছু একটা উপায় আমরা বের করব। কারা এই ফসল চুরি করেছে সেটা আমাদের বের করতে হবে। তুমি চিন্তা করো না বুড়িমা, আমরা বের করব। আর বের করে কাজ নেই রে, যা যাবার তা তো গেছেই। আমার সমস্ত ফসল চুরি হয়ে গেছে, আমি আর এই ফসল ফিরে পাবো না। আমি পুরো বর্ষা কিভাবে কাটাবো রে?
বুড়িমা, সেই সকাল থেকে দেখছি তোমার কান্নার রোল পড়েছে, কি হয়েছে কি? আর বলিস না রে বাপ, আমার ভরা জমিতে ভরা ফসল ছিল। আহা, সোনালি ফসলগুলো, সেই ফসলগুলো কারা যেন গত রাতে চুরি করে নিয়ে গেছে। আমি কার এমন কি ক্ষতি করেছিলাম? কি বলছো কি তুমি? কারা ফসল কেটে নিয়ে গেছে? আচ্ছা, একটা কথা বলো তো, এই জমিতে তুমি আর দেবেন্দ্র একসাথে ফসল ফলিয়েছিলে না তো? হ্যাঁ রে হ্যাঁ, এই জমিতে আমাদের দুজনের ভবিষ্যৎ ছিল, আমাদের দুই পরিবারের। এখন কি হবে? আমাদের তো রাস্তায় ভিক্ষে করতে হবে। কত যত্ন করে ফসল ফলিয়েছিলাম, আমি একটা ফসলও কখনো নষ্ট হতে দেইনি। আমার মনে হয় কি জানো বুড়িমা, দেবেন্দ্র দাদার সাথে যাদের শত্রুতা আছে তারা দেবেন্দ্র দাদাকে ফাঁদে ফেলবার জন্য এমন ধরনের কাজ করেছে যেন দেবেন্দ্র দাদা শায়েস্তা হয়। ওরে মুখ পোড়াদের দল, তাই বলে তোরা আমার ফসলও নিয়ে যাবি, আমাকেও পথে বসাবি? আমার মতো বৃদ্ধার প্রতি তোদের কি কোনো দয়া মায়া হলো না? ওহো বুড়িমা, তুমি এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। ওদের যদি সেরকম মন মানসিকতা থাকতো তাহলে তো এমন ধরনের কাজ করতো না। তাহলে এখন আমি কি করব? আগামী দিনগুলো কিভাবে কাটাবো? তোরা আমাকে সাহায্য কর। তুমি চিন্তা করো না বুড়িমা, আমরা গ্রামের মানুষেরা সবাই তো আছি। আমরা থাকতে তোমার কিচ্ছু হতে পারে না। আমাদের এতগুলো পরিবার সবাই তোমাকে সাহায্য করবে। আর তাছাড়া কারা এমন ধরনের কাজ করেছে তাও আমরা বের করব। বের করতে পারলে তো ভালোই হতো, তাদের উপযুক্ত শাস্তি দেব। আমি আবার অভিশাপ দিচ্ছি, ওদের পেটের পীড়া হবে, পেট খারাপ হবে, ওদের সারাদিন জঙ্গলেই বসে থাকতে হবে। ও বুড়িমা, এসব কি শুনছি? হ্যাঁ, আমাদের ফসল নাকি কারা নিয়ে গেছে গত রাতে? আমি তো কিছুই টের পেলাম না গো। আমি সারাটা দিন গ্রামে গ্রামে কাজ খুঁজে বেরিয়েছি, এই কারণেই তো আমি কিছু জানি না। ওরে বা, আর কিভাবে বলবো রে? তুই তো নিজের চোখেই দেখতে পারিস। আমাদের ফসলের জমির দিকে একটু তাকিয়ে দেখ। আমাদের ফসলের জমিতে এক বিন্দু পরিমাণ ফসলও নেই। এবার তোদের কি হবে, আর আমারই বা কি হবে? তবে আমি গত রাতে কিছু একটা টের পেয়েছি বুড়িমা। এই তো তোমাদের বাড়ির সামনে থেকেই দেখলাম ভাস্কর বাবু এবং ভোলা যাচ্ছে। অন্ধকার ছিল, তার উপরে আমি ঘুমের মধ্যে ছিলাম। আমি ভালোভাবে টের পাইনি, আর কিছু জানারও চেষ্টা করিনি। তাহলে আর কি, নিশ্চয়ই ভাস্কর বাবু আর ভোলা আমাদের ফসলগুলো চুরি করে নিয়ে গেছে। ওরে চোরদের দল, একবার প্রমাণ পাই, তারপর তোদের হাড় মাংস এক করে খাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওরাই এ কাজ করেছে, আমার আর কোনো সন্দেহ নেই। এবার আমি পুরোটাই হিসাব মেলাতে পাচ্ছি। তাহলে এবার কি হবে রে? কি আর হবে, দেখি কোনো উপায় খুঁজে বের করা যায় কিনা। যদি উপায় বের করতে না পারি তাহলে তো আমাদের ফসল গেলই। তাছাড়া জানোই তো ওদের ক্ষমতা কত বড়, তোমাদের মতো গরিবেরা ওদের সামনে ঠাঁই পাবে না। ঠিক আছে, ঝগড়া ঝামেলা করে তো আর ওদের থেকে ফসলগুলো নিয়ে আসা যাবে না। তুই একটা কাজ কর, দেখ কোনো উপায় খুঁজে বের করা যায় কিনা ফসলগুলো ফিরিয়ে আনার, তাহলে আমাদের বড় উপকার হয়। ঠিক আছে বুড়িমা, আমি চেষ্টা করছি। তুমি আর কান্নাকাটি করো না। আমরা তো অবশেষে জানতে পারলাম কারা এমন ক্ষতি করেছে, আর আমাদের ফসলগুলো কোথায় আছে। ঠিক আছে, তাই হবে। যাক, অবশেষে হাটে পৌঁছাতে পারলাম। বাবা গো বাবা, কত কষ্ট হলো। আমার কৃষকদের কতই না কষ্ট হয়। বলতো, ওরা তো এমন ধরনের কাজ প্রতিদিন করেই থাকে, তাই না? হ্যাঁ বাবু, আপনি তো কিছুই টের পান না, বসে বসে মজার মজার খাবার খান আর ঘুমান। চুপ কর, তুই যখনই সুযোগ পাস তখনই আমাকে অপমান করতে লেগে পড়িস। তুই যদি আমার কাজে না আসতিস তাহলে তোকে কবে লাথি মেরে বের করে দিতাম।
হয়েছে হয়েছে, আমার সব কিছুতে দোষ। আপনি তো নিজেও কম না, আপনি নিজেই তো শুরু করেছিলেন। এখন এত কথা না বাড়িয়ে কাজ শুরু কর। গ্রামের লোকজন হাটে এসে ভিড় করছে আমাদের ফসলগুলো দেখতে। আশা করছি খুব দ্রুতই সব ফসলগুলো বিক্রি করে দিতে পারবো। কি গো ভাস্কর বাবু, আপনি তো দেখছি ফসলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে এসেছেন। যা কোনোদিন দেখিনি তা আজকে দেখছি, ব্যাপারটা কি? আর এই ফসলগুলি বা কোত্থেকে আনলেন? তোমার কি মনে হয় আমার কোনো জমি নেই? আমার জমির ফসল এগুলো। জমির ফসল তুলে এনেছি বিক্রি করতে। দেখে তো মনে হচ্ছে না আপনার জমির ফসল। তাছাড়া আপনার কোনো জমিতেই এখন ফসল নেই। সত্যি করে বলুন তো এই ফসলগুলো কোত্থেকে এনেছেন? যাও তো এখান থেকে, আমার খদ্দেররা ভিড় করছে আর তুমি এসেছো আমাকে গল্প শোনাতে। ভোলা, এটাকে এখান থেকে বের কর তো। হ্যাঁ বাবু, এই গ্রামবাসীরা তো মনে হচ্ছে আমাদের পেছু নিয়েছে। আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বাড়িতে চলে যেতে হবে। আর এক সপ্তাহের মতো আমরা বাড়ি থেকে বের হব না। ঠিক কথাই বলেছিস রে। এভাবে প্রকাশ্যে ফসলগুলো বিক্রি করতে আসা উচিত হয়নি। সারা গ্রামেই তো জানে যে দেবেন্দ্রদের ফসল চুরি হয়ে গেছে। এবার সবাই আমাদেরকে সন্দেহ করছে। তাহলে পা চালিয়ে চলুন। বাগরে, আমি পড়ে গেলাম গো। বলা আমাকে ধর, আমার কোমরটা বুঝি ভেঙে গেল, পাটাও বুঝি আর নাই রে ভাই। কি হলো বাবু, বেশি ব্যথা পেয়েছেন? আরে উঠুন উঠুন, এই জন্যই বলি আপনাকে সতর্ক হয়ে চলতে। আপনি তো সাবধানে চলেন না। চুপ কর, তুই তো নিজে আমাকে বিপদের সামনে ঠেলে দিয়ে দূরে সরে গেলি, তাই তো আমি দুর্ঘটনার শিকার হলাম। এমন কিছু নয় বাবু, আমি তাড়াতাড়ি সরতে পেরেছিলাম, কিন্তু আপনি সরতে পারেননি। এখন তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে, ওদিকে গ্রামবাসীরা চলে এসেছে। তুই কি পাগল হয়ে গেলি রে? আমি এই অবস্থায় বসতে পারছি না, আর এই অবস্থায় বাড়িতে যাব কিভাবে? তুই আমাকে তুলে ধর, কাঁধে করে বাড়িতে নিয়ে যাবি, চল। কি একটা যন্ত্রণা! আজকে হাটে আসাটাই আমার ভুল হয়েছে। এখন আবার আপনাকে কাঁধে করে বাড়িতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন, আমার কাঁধে আসুন, না হলে গ্রামবাসীরা আপনাকে মেরে ভর্তা বানিয়ে দেবে বাবা। দেখলে ভাই, সকালে ভাস্কর বাবুদের কি অবস্থা হয়েছিল? শুধুমাত্র আমাদের ভয়ে আমরা পেছু নিয়েছিলাম, অথচ দুর্ঘটনার শিকার হলো। তা তো ভালোই হয়েছে, ওরা এমন ধরনের অন্যায় কাজ করেছে, ওদের তো আরো বড় শাস্তি হওয়া উচিত ছিল। এতটুকু শাস্তিতে ওদের কিছুই হবে না। হ্যাঁ গো হ্যাঁ, বুড়ি কি অসহায় একজন মানুষ। তার উপরে দেবেন্দ্রের কিছুই নেই। ওটুকু ফসল ছাড়া, তাও আবার অন্যের জমিতে সে ফসল ফলায়, সেটুকু হারিয়ে ফেলেছে এখন দেবেন্দ্র। সবে তো শাস্তির শুরু। এমন অন্যায় কাজ করে যে ভাস্কর বাবু শাস্তি তো অবশ্যই পাবে। আমাদের কাউকে শাস্তি দিতে হলো না, উপরওয়ালা নিজেই শাস্তি দিয়ে ফেলেছেন। এবার দেখবে আরো মজা। এবার যদি দেবেন্দ্র সঠিকভাবে ধরতে পারে এবং প্রমাণ পায় যে সব কিছুর মূলে রয়েছেন ভাস্কর বাবু, তাহলে ভাস্কর বাবুর আরও শাস্তি হবে। দেবেন্দ্র যে মানুষ, ও কিনা মামলা বসিয়ে দেয় কেন কে জানে। দেবেন্দ্র যদি মামলা না বসায়, তবু আমরা দেবেন্দ্রকে বলবো মামলা যেন বসিয়ে দেয়। ভাস্কর বাবুদের একটা উচিত শিক্ষা হওয়া দরকার। গ্রামের মধ্যে অনেক অন্যায় অত্যাচার করে বেড়ায় তারা দুজনে। হ্যাঁ, গ্রামের সমস্ত কৃষকেরা তার হাতেই বন্দী। সবার জমি জমা তিনি কেড়ে নিয়েছেন। এখন তার জমিতেই সমস্ত কৃষকদের কাজ করতে হয়। ছোটবেলা থেকে দেখছি যাদের অনেক জমি আছে তারাও এখন কৃষক হিসেবে ভাস্কর বাবুর কাছে কাজ করে। ব্যাপারটা ভাবা যায়। শোনো, একটা কথা আছে, পাপ তার বাপ কেউ ছাড়ে না। ভাস্কর বাবু সেভাবে রেহাই পাবে না। হ্যাঁ, সবে তো শুরু হয়েছে তার শাস্তি। যত অন্যায় কাজ করেছে, ওপরওয়ালা একে একে সমস্ত শাস্তি তাকে বুঝিয়ে দেবে। আমিও তো সেটাই চাই। আমরা সবাই সেই দিনটার অপেক্ষাতেই আছি, কবে ভাস্কর বাবুর শাস্তি হবে আর কবে আমরা আনন্দ উল্লাস করব। ওরে ভোলা, আমি তো আর পারছি না। আমার জীবনটা বোধহয় এখন বের হয়ে যাবে। তুই কোনো কিছু একটা কর তো। কি সেই কখন বললাম ডাক্তার কবিরাজি নিয়ে আয়। যত টাকা পয়সা লাগে আমি দেব। প্রয়োজনের সমস্ত জমি জমা বিক্রি করে হলেও আমি টাকা দিয়ে দেব। বাবু, টাকা তো প্রশ্ন নয়। এখানে এই গ্রামের কোনো ডাক্তার কবিরাজ আপনার চিকিৎসা করতে রাজি হলো না। সবাই আপনার কুকীর্তির কথা জেনে গেছে, তাই তো কেউ রাজি হচ্ছে না। কি বলছিস তুই এসব? আমি তো বলছি অনেক অনেক টাকা দেব। তুই সবাইকে লোভ দেখালি তারা রাজি হবে।
সেসব কি আর আমি বাদ রেখেছি? আগে আপনার জীবন বাঁচানো জরুরি, টাকা পয়সা আসবে আর যাবে। তাই তো আমি অনেক টাকা দেওয়ার কথাও বলেছিলাম, আমাকে শুধু তাড়িয়ে দিল। তাহলে কি আমি চিকিৎসা পাবো না? এভাবেই চিকিৎসাহীন হয়ে আমাকে মরতে হবে? আমি এভাবে মরতে চাই না, আমাকে দয়া করে বাঁচা, আমি যন্ত্রণায় মরে যাচ্ছি। এখন আপনি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি তো ডাক্তার কবিরাজের খোঁজ নিয়েছি, তারা তো রাজি হচ্ছে না। তাহলে তুই এক কাজ কর রে, পাশের গ্রাম থেকে যে কোনো একটা ডাক্তারকে ধরে নিয়ে আয়, পারলে জোর জবরদস্তি করে হলেও ধরে নিয়ে আয়। আনবার পর আমি অনেক অনেক টাকা দিয়ে দেব। পাশের গ্রামের ডাক্তার কবিরাজেরা তো আর আমার কুকীর্তি সম্বন্ধে জানে না, তাই না? ঠিক আছে, আমি তাই করছি, এখনই যাচ্ছি। দেখলেন তো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতিতে পড়তে হয়। ওপরওয়ালা সবাইকে কিন্তু তার পাপের শাস্তি দেয়। আপনি পাপ করেছেন, পাপের শাস্তিও পেয়েছেন, হয়তো আরও শাস্তি পাওয়ার বাকি আছে, কারণ আমি শুনেছি আপনি নাকি গ্রামে অনেক অন্যায় অত্যাচার করেছেন। দেখো ডাক্তার, তুমি আমার চিকিৎসা করাতে এসেছো, এখানে তুমি বড় বড় কথা বলো না। এখনো আপনার অহংকার কমলো না? যদি আমি না আসতাম তাহলে এতক্ষণে আপনি পরপারে পাড়ি জমা দিতেন। তারপর আপনার এত ফসল, এত টাকা পয়সা, এত জমি জমা কোথায় থাকতো? কিছুই কি আপনি নিজের সাথে নিয়ে চলতে পারতেন? তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো ডাক্তার। শুনুন ভাস্কর বাবু, এই গ্রামের গরিবেরাও যেমন, আপনিও ঠিক তেমনই। শুধুমাত্র আপনার টাকা পয়সা বেশি আছে, ওদের নেই, কিন্তু মৃত্যুর পর সবাইকে কিন্তু একইভাবে খালি হাতি ফিরে যেতে হবে। তাহলে কি আমি এত বছর টাকার মোহে পড়ে মানুষের সাথে বেশি অন্যায় কাজ করে ফেলেছি? আমি তো মানুষকে মানুষই মনে করিনি। এবার আপনি বুঝতে পারছেন, এবার আপনার অনুশোচনা জাগ্রত হয়েছে। আপনি যদি অনুশোচনা করতে পারেন তাহলে আপনার পাপের শাস্তি অর্ধেক কমে যাবে। অনুশোচনার থেকে বড় শাস্তি আর হতেই পারে না। তাহলে আমি আর এমনভাবে জীবনযাপন করতে চাই না। আমি চাই না গ্রামের লোকজন আমাকে তাড়া করুক, আমাকে দেখলে গালি দিক, আমাকে অভিশাপ দিক। তাহলে তো সেই কাজ আপনাকে নিজেকেই করতে হবে। আপনি যান, যাদের সাথে অন্যায় কাজ করেছেন তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন। কিন্তু তারা কি আমাকে ক্ষমা করবে? আমি তো অনেক অন্যায় করেছি। ওরা গরিব মানুষ বাবু, ওরা টাকা পয়সার দিক থেকে গরিব হলেও মন কিন্তু বিশাল। আপনি একবার নিজে থেকে ক্ষমা চাইলে এরা আপনাকে অতিথি আপ্যায়ন করবে। আমি এতদিন কতটা ভুলের মধ্যে ছিলাম ডাক্তার, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমি আগামীকাল সকালে গিয়েই সবার কাছে ক্ষমা চাইব। এ কি ভাস্কর বাবু, আপনি আবার আমার বাড়িতে এসেছেন কেন? আপনার কি আরো কিছু কেড়ে নেওয়ার বাকি ছিল? আমার অভিশাপ কাজে লেগেছে। আমি বলেছিলাম, যারা আমার এই সর্বনাশ করেছে তারা গাড়ির তলে পড়বে। ঠিক কথাই বলেছ বুড়ি, তোমার অভিশাপই ফলে গেছে। তাই তো আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি এখানে আর কিছু কেড়ে নিতে আসিনি, তোমাদের সমস্ত কিছু ফিরিয়ে দিতে এসেছি। মানে? মনে আর কি, এই যে তোমাদের থেকে ফসল কেড়ে নিয়েছিলাম, আমি সে সমস্ত টাকা পয়সা তোমাদেরকে ফিরিয়ে দিতে এসেছি। তুমি এবং দেবেন্দ্র দুজনে ভাগাভাগি করে সমস্ত টাকা পয়সা নিয়ে যাও। কিন্তু হঠাৎ করে আপনার এই পরিবর্তন? মানুষের পরিবর্তন আসতে সময় লাগে না দেবেন্দ্র। আমি আমার নিজের সব ভুল বুঝতে পেরেছি। আজকে মরলে কালকে হবে দুদিন। এত টাকা পয়সা, এত জমি জমা দিয়ে কি করব আমি? এটাই তো বাবু, এতদিন আপনি বুঝতে পারেননি আপনার পরিবারও নেই যারা আপনার এই সমস্ত কিছু ভোগ করবে। তার চেয়ে বরং গ্রামের গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলে তারা আপনার জন্য আশীর্বাদ করবে। আমি সেটাই সিদ্ধান্ত নিয়েছি। তোমরা আমার পাশে থেকো। তোমাদের সাহায্য ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। তোমরা গ্রামবাসীদেরকে একটু বুঝিয়ে দাও। ঠিক আছে বাবু, আমরা আপনার পাশে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যে অনুশোচনা বোধ করছেন এতেই আমরা খুশি। আমরা সবাই আপনাকে ক্ষমা করে দিয়েছি। যাক, অবশেষে আমরা আবার সঠিকভাবে জীবনযাপন করতে পারবো। এবারের বর্ষাটা ভালোভাবেই কাটাতে পারবো বলে মনে হচ্ছে। কি বলিস দেবেন্দ্র? ঠিক কথাই বলেছ বুড়িমা। এমন বর্ষা এলো যে আমাকে
বসত ভিটা থেকে একদম গাছের ওপরে উঠিয়ে দিল, আর গাছের উপরে ঘর তোলার কারণে এত সমস্ত কাণ্ড কারখানা হলো। তোর ওই গাছের ওপর ঘর ছিল, তাই তো তুই ভাস্কর বাবুর কাজগুলো দেখতে পেরেছিলি আর গ্রামের সবাইকে জানাতে পেরেছিলি, যার সূত্র ধরে অবশেষে ভাস্কর বাবু ভালো হয়ে গেলেন। এটি কিন্তু ভালো একটা উপকার হয়েছে আমাদের। গ্রামের গরিব দুঃখীদের অনেক সাহায্য করেছেন ভাস্কর বাবু। তিনি যে শুধরে গিয়ে এতটা ভালো হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। সবই উপরওয়ালার খেলা। উপরওয়ালা যদি না চাইতো তাহলে এরকম কিচ্ছু হতো না। এই ঝড় বৃষ্টি দিয়েছে, তাও উপরওয়ালা আশীর্বাদ হিসেবেই দিয়েছে। ঝড় বৃষ্টি না হলে যে এগুলো কিছুই ঘটতো না, আর আমাদেরও সারা জীবন ভাস্কর বাবুর গোলামি করতে হতো। ঠিক কথাই বলেছ। আমরা ছাড়াও গ্রামের অনেক কৃষক তার কাছে জিম্মি হয়ে আছে, তারাও এবার মুক্তি পাবে। এমন অনেকেই আছে যারা তাদের জমি জমা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, তারাও তাদের জমি জমা ফেরত পাবে। যাক, ওসব নিয়ে এখন আমাদের আর কিছুই করার নেই। ভাস্কর বাবু এখন নিজেকে সামলে নিচ্ছে। সম্পূর্ণ গ্রামবাসীরা বড্ড খুশি। আমরাও খুশি। এখন আর ঝড় বৃষ্টির রাতে গাছের ওপর আটকাতে হবে না। আমার আর ভালো লাগবে না। এবার এই বড় ঘরে আমি ঝড় বৃষ্টিতেও শান্তিতে ঘুমোতে পারবো। কি মজা, কি মজা! এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে ভাস্কর বাবু কিভাবে আহত হয়েছিল?